প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে লাখ লাখ উত্তেজিত জনতা। প্রাণের ভয়ে দলবল সহ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন প্রধানমন্ত্রী। সেনাপ্রধান জরুরি বৈঠক ডেকেছেন। পুরো দেশ এখন সরকার শূন্য। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বা পাকিস্তান, আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে এই দৃশ্য খুবই চেনা। ক্ষমতার জন্য যেখানে বারবার রাজপথে রক্ত দিতে হয়েছে, একের পর এক ক্ষমতাধর সরকারের পতন ঘটেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এই মানচিত্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল এক দেশ ভারত, যেখানে শত শত সমস্যা, তীব্র বেকারত্ব, দারিদ্র্য, মণিপুরের আগুন, কাশ্মীরের অস্থিরতা, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা আর তীব্র কৃষক আন্দোলন থাকা সত্ত্বেও স্বাধীনতার পর প্রায় ৮০ বছরে একবারের জন্য কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়নি। ইউরোপের সভ্য দেশ থেকে আফ্রিকার দরিদ্রতম দেশ, সবখানেই যেখানে গণ অভ্যুত্থানে সরকার উড়ে গেছে, সেখানে ভারতের ১৪ জন প্রধানমন্ত্রী ২২ বার ক্ষমতায় বসলেও প্রতিবারই ক্ষমতার বদল হয়েছে শুধুমাত্র শান্তিময় ব্যালট বাক্সে। ভারতের কৃষকরা যখন ১ বছর ধরে দিল্লি অবরুদ্ধ করে রাখে, তাও কেন সরকার পড়ে না। আর ঠিক এই সময়ে ২০২৬ সালে এসে ভারতের মাটিতে শুরু হয়েছে এক অদ্ভুত আন্দোলন, তেলাপোকা বিপ্লব বা ককরোচ রেভলিউশন। মাত্র কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় যে আন্দোলনের ফলোয়ার সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি অবমাননাকর মন্তব্য আর লাখ লাখ তরুণদের প্রশ্নফাঁস ও বেকারত্বের ক্ষোভ থেকে জন্ম নেওয়া এই তেলাপোকা জনতা পার্টি কি পারবে ভারতের ইতিহাসে প্রথম কোনো সফল গণ অভ্যুত্থান ঘটাতে? নাকি ভারতের এমন কিছু অদৃশ্য দেওয়াল আছে যার সামনে এসে পৃথিবীর সব বড় বড় শক্তিও মুখ থুবড়ে পড়ে? আজ আমরা জানব এমন কয়েকটি অকাট্য কারণ যা ভারতের রাষ্ট্র কাঠামোকে লোহার মতো শক্ত করে রেখেছে এবং যার কারণে ভারতের গণ অভ্যুত্থানের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। ভারতে গণ অভ্যুত্থান না হওয়ার সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক কারণ হলো এর বিশালতা এবং চমৎকার দ্বৈত সরকার ব্যবস্থা। সহজ ভাষায় বললে, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণ কেন্দ্রীভূত। ঢাকায় আন্দোলন হওয়া বা কলম্বোর পতন হওয়া মানেই পুরো দেশের পতন। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। দিল্লিতে যদি ১০ লাখ মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাস্তায় নামে, তাও মুম্বাই, চেন্নাই বা কলকাতায় থাকবে একদম শান্ত। ভারতে একই সাথে দুটি সরকার কাজ করে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই দ্বিস্তরীয় সরকার কাঠামো জনগণের ক্ষোভকে এক জায়গায় জমতেই দেয় না। যখনই কোনো বিতর্কিত কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন হয়, রাজ্যের ভিন্ন দলের মুখ্যমন্ত্রীরা বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেন, এই আইন আমাদের রাজ্যে আমরা কার্যকর হতে দেব না। যেমনটি হয়েছিল ২০১৯ সালে নাগরিকত্ব আইনের ক্ষেত্রে। দিল্লি ও উত্তরপ্রদেশে আন্দোলন সহিংস রূপ নিলেও কেরালা, তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গে আন্দোলন ততটা তীব্র হয়নি, কারণ ওখানকার মুখ্যমন্ত্রীরা জনগণকে আশ্বস্ত করেছিলেন যে তারা এই আইন মানবেন না। ব্যাস, দিল্লির বিরুদ্ধে যে মানুষটা রাস্তায় নামতে পারত, সে ঘরে বসে ভাবল, আমার রাজ্য সরকার যখন ঠেকিয়ে দিয়েছে, তখন আমার আর রাজপথে গিয়ে মার খাওয়ার দরকার কি? আবার বিপরীতটা দেখুন। ২০২৪ সালের কলকাতার আরজি কর মেডিকেল কলেজের এক তরুণ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো পশ্চিমবঙ্গ ফুঁসে উঠেছিল। কিন্তু সেই ক্ষোভ কার বিরুদ্ধে ছিল? মোদির বিরুদ্ধে নয়, বরং রাজ্য সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে। অর্থাৎ ভারতের এই দ্বৈত ব্যবস্থার কারণে ক্ষোভের তীর সবসময় ভাগ হয়ে যায়। পাঞ্জাবের কৃষক যখন কৃষি আইন নিয়ে আন্দোলন করে, বিহারের তরুণ তখন বেকারত্ব নিয়ে আন্দোলন করে, আর তামিলনাড়ুতে চলে হিন্দি ভাষার বিরুদ্ধে আন্দোলন। সবার ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভের লক্ষ্য বা টার্গেট আলাদা। আর লক্ষ্য এক না হলে কখনো গণ অভ্যুত্থান সম্ভব নয়। দ্বিতীয় কারণটি হলো ভারতের মাল্টিলেয়ার্ড বা বহুস্তরী পুলিশিং ব্যবস্থা। যে কোনো গণ অভ্যুত্থানে সরকার টিকে থাকবে কিনা তা নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। বাংলাদেশ বা অন্যান্য দেশে পুলিশ ব্যর্থ হলে সরাসরি ক্ষোভ গিয়ে পড়ে রাষ্ট্রপ্রধানের উপর। কিন্তু ভারতে তৈরি করা হয়েছে এক অভেদ্য নিরাপত্তা দেওয়াল, যা মোট ৭টি ভাগে বিভক্ত। ভারতে কোনো রাজ্যে আন্দোলন শুরু হলে প্রথম মুখোমুখি হন সেখানকার রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ লাঠিচার্জ করলে মানুষ কার উপর ক্ষুব্ধ হয়? রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর। মাঝখান থেকে কেন্দ্রীয় পুলিশের উপর থাকা ক্ষোভ ম্যাজিকের মতো রাজ্য সরকারের উপর চলে যায়। আর পরিস্থিতি যখন রাজ্য পুলিশের নাগালের বাইরে চলে যায়, তখন কেন্দ্র থেকে নামানো হয় সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। যেহেতু ভারতের সেনাবাহিনী অভ্যন্তরীণ দাঙ্গা দমনে সরাসরি হস্তক্ষেপ করে না, তাই সেনাবাহিনীর উপর জনগণের শ্রদ্ধা ও নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে। বাংলাদেশে আমরা দেখেছি, পুলিশ ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী নামানো হলে মানুষ বুঝে যায় সরকারের ভিত্তি নড়ে গেছে। কিন্তু ভারতে একের পর এক আধা সামরিক বাহিনীর স্তর পার করে দিল্লির সিংহাসন পর্যন্ত পৌঁছানো যে কোনো আন্দোলনেরই জন্যই এক প্রকার অসম্ভব কাজ। তৃতীয় কারণ হলো নিয়মিত ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। গণ অভ্যুত্থান মূলত তখনই ঘটে যখন দেশের মানুষ মনে করে যায় ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আর কোনো বৈধ পথ খোলা নেই।
মিশরের হোসনি মোবারক ৩০ বছর বা তিউনিশিয়ার বেন আলী ২৩ বছর ফেয়ার ইলেকশন ছাড়াই জোর করে ক্ষমতায় ছিলেন। বাংলাদেশেও নির্বাচনের নামে প্রহসন মানুষের মনে যে ক্ষোভ জন্ম দিয়েছিল, তা থেকেই শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটে। কিন্তু ভারতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ১৯৫২ সাল থেকে আজ পর্যন্ত ভারতের অত্যন্ত নিয়মিত এবং নিখুঁতভাবে নির্বাচন হয়ে আসছে। ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এটি কোনো সরকারি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে না। ভারতের মানুষ জানে বর্তমান সরকারকে তাদের পছন্দ না হলে তারা রাজপথে রক্ত না দিয়ে ইভিএমের একটি বোতাম টিপে ব্যালট বক্সে জবাব দিতে পারবে। ১৯৭৭ সালের ইন্দিরা গান্ধী হেরেছেন, ২০০৪ সালে বাজপেয়ী হেরেছেন, আর ২০১৪ সালে কংগ্রেস সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এই নিয়মিত ক্ষমতা পরিবর্তন মানুষের মনে এক পরম বিশ্বাসের জন্ম দিয়েছে। তাই তারা ভাবে, ব্যালটে যখন জবাব দিতে পারছি, তখন রাজপথে গিয়ে নিজের জীবন কেন ঝুঁকিতে ফেলব। এছাড়া ভারতের সব সময় শক্তিশালী বিরোধী দল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কমেডিয়ানদের মতো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সক্রিয় থাকে। তারা প্রতিনিয়ত সরকারের কঠোর সমালোচনা করে ক্ষোভের বাষ্পগুলোকে আগেই বের করে দেয়, যার ফলে ক্ষোভ কখনো বিধ্বংসী আগ্নেয়গিরির মতো হতে পারে না। চতুর্থ স্তম্ভটি হলেন আধুনিক ভারতের চাণক্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের ভেতরে এবং বাইরে থেকে যখনই কোনো অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তখনই যে ঢালটি ভারতকে রক্ষা করেছে সেটি রয়েছে তারই হাতে। ১৯৮০-এর দশকে স্বর্ণ মন্দিরে যখন জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল, তখন সেই অজিত দোভালে পাকিস্তানের রিকশাচালক সেজে জঙ্গিদের মাঝে ১০ দিন কাটিয়ে ভেতরের সমস্ত খবর এনে অপারেশন ব্ল্যাক থান্ডার সফল করেছিলেন। এমনকি পাকিস্তানের মুসলিম ছদ্মবেশে টানা ৭ বছর কাটিয়েছিলেন তিনি। ২০১৪ সালের মোদী সরকার ক্ষমতায় আসার পর দোভাল প্রবর্তন করেন তার বিখ্যাত নীতি অ্যাফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা। এই নীতি অনুযায়ী শত্রু আমাদের মাঠে আক্রমণ করার আগেই আমরা শত্রুর মাঠে গিয়ে তাকে আঘাত করব। উড়ি ও পুলওয়ামা হামলার পর ভারতের আগ্রাসী জবাব এবং কাশ্মীরে টেরর ফ্রন্টিংয়ের নেটওয়ার্কের পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল দোভালের মাস্টার প্ল্যান। ভারতের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল হওয়া সত্ত্বেও দোভাল যেভাবে অভ্যন্তরীণ ও বৈশ্বিক গোয়েন্দা চাল রুখে দিয়ে দেশকে স্থিতিশীল রাখছেন, তা যে কোনো গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক ইন্ধনকেও গোড়াতেই কেটে দেয়। তাহলে এবার প্রশ্ন আসে, বর্তমানে ভারতে যে তেলাপোকা বিপ্লব বা ককরোচ রেভলিউশন চলছে, তার ভবিষ্যৎকে? ২০২৬ সালের ১৫ই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের বেকারদের নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ভারতের শিক্ষিত অথচ বেকার তরুণ সমাজ খুব ফেটে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় খোলা হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যা মাত্র ৩ সপ্তাহে ২ কোটি ফলোয়ার ছাড়িয়ে যায়। সিজেপির ৫টি দাবি অত্যন্ত শক্তিশালী: অবসরপ্রাপ্ত বিচারপতির রাজ্যসভায় যাওয়া বন্ধ করা, ভোট কারচুপি হলে নির্বাচন কমিশনের গ্রেপ্তার, সংসদে নারীদের আসন ৫০% করা, আম্বানি আদানির মিডিয়া লাইসেন্স বাতিল এবং দল বদলকারী দলছুট নেতাদের ২০ বছরের জন্য অযোগ্য করা। দাবিগুলো সাধারণ মানুষের আবেগের সাথে সরাসরি যুক্ত। অভিজিৎ দীপকের টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, এমনকি আন্দোলনের পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলেও প্রচার চালানো হয়েছে। কিন্তু শত বাধার সত্ত্বেও ৬ জুন দিল্লির যন্তর মন্তরে এই তেলাপোকা পার্টি বিশাল বিক্ষোভ সমাবেশ করতে সফল হয়েছে। কিন্তু তাও এই আন্দোলন কি পারবে ভারতের সরকারকে ফেলে দিতে? বিশ্লেষকদের উত্তর না, কারণ আবারও সেই ভারতের চিরন্তন বৈচিত্র্য এবং বিভাজন। ভারতে ২২টি সরকারি ভাষা এবং কয়েকশো উপভাষা রয়েছে। ককরোচ মুভমেন্ট যখন উত্তর ভারতে হিন্দি ভাষায় তুমুল গতি পায়, দক্ষিণ ভারতে তামিল বা কেরালার মানুষ তখন নিজেকে এর সাথে কানেক্ট করতে পারে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আর্থসামাজিক অবস্থা ভালো হওয়ায় তারা আন্দোলনে অংশ নেয় না। আবার উত্তর ভারতের এক বড় অংশ মোদী সরকারকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা মনে করেন। আন্দোলনে তীব্র হলেও শেষ পর্যন্ত তারা পিছু হটে যায়। ভারতে কোনো ছাত্র আন্দোলনও কখনো জাতীয় রূপ নিতে পারে না, কারণ দলিত ছাত্র, উচ্চ বর্ণের ছাত্র এবং ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের নিজস্ব দাবি এবং আদর্শ আলাদা। আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেখানে ডানপন্থী, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন সেখানে বামপন্থী, আর এসএফআই বামপন্থী। এই ছাত্র সংগঠনগুলো কখনো এক ছাদের নিচে আসতে পারে না। বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো রাজপথে রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে ভারতের সরকার পতনের যাত্রা সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ভারতের ভৌগোলিক বিশালতা, দ্বৈত শাসন ব্যবস্থা এবং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো একে একটি সুরক্ষিত দুর্গে পরিণত করেছে। তবে তেলাপোকা বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে না। এতে ভারতের তরুণ প্রজন্মকে প্রশ্ন করতে শেখাচ্ছে। তারা বুঝতে পারছে যে অধিকারের দাবি তোলা মানেই দেশদ্রোহিতা নয়। ২০১১ সালের আন্না হাজারের আন্দোলন হয়তো তাৎক্ষণিকভাবে মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে ফেলতে পারেনি,
কিন্তু তার ঠিক 3 বছর পর 2014 সালের নির্বাচনে কংগ্রেস ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তেলাপোকা বিপ্লবের এই তীব্র ক্ষোভ হয়তো রাজপথে কোনো অভ্যুত্থান ঘটাতে পারবে না, কিন্তু 2029 সালের ভারতের সাধারণ নির্বাচনের ব্যালট বক্সে যে এক প্রকার পরিবর্তন নিয়ে আসবে তা কিন্তু এক প্রকার নিশ্চিত।